এরকম সিতে যেরকম হ্যাশ ডিফাইন দিয়ে আমরা একটা কনস্ট্যান্ট ডিক্লেয়ার করতাম। কনস্ট্যান্ট মানে কি, যে মানে ভ্যালু কোনো সময় চেঞ্জ হবে না, মানে অলওয়েজ এটা সেম থাকবে। এমন একবার ডিফাইন করার পরে এরপর আর কোনো সময় এটাকে চেঞ্জ করা যাবে না, ঠিক আছে? তো এই ধরনের কনস্ট্যান্টগুলো আমরা হচ্ছিল সিতে যেমন হ্যাশ ডিফাইন দিয়ে তৈরি করতাম, এখানে হচ্ছিল কাইন্ড অফ সিমিলার একটা অ্যাপ্রোচ আছে, যেটা দিয়ে হচ্ছিল আমরা কিছু কনস্ট্যান্ট ডিক্লেয়ার করতে পারি। সো একটা অ্যাপ্রোচ হচ্ছে হলো, এটা হলো ফাইনাল কিওয়ার্ড ইউজ করা। সো আমি যদি ফাইনাল দিয়ে দিই, ফাইনাল সে ডাবল ডি ইকুয়াল টু 25.0, তাহলে এটা যদি আমি দেই, তো সেমভাবে আমরা যেমন এখানে হ্যাশ ডিফাইন দিয়ে করছি, এখানে হচ্ছে হলো ফাইনাল কিওয়ার্ডটা। সো আমরা কোনো সময় যদি কোনো ভ্যালুর সামনে, মানে কোনো ভেরিয়েবল ডিক্লারেশনের সামনে আমরা যদি একটা ফাইনাল কিওয়ার্ড ইউজ করি, তাহলে সেটা কনস্ট্যান্ট হয়ে যাবে। সো এর ভ্যালু কোনো সময় চেঞ্জ করতে পারবো না। সো আমি যদি এখন এই ভ্যালুটা কোনো সময় চেঞ্জ করতে যাই, সে ডি প্লাস ইকুয়াল টু 10 দিই, তাহলে দেখবো ইরোড দিবে। সো ইরোডটা যদি আমরা একটু পড়ি, সো এটা দেখো আচ্ছা নন স্ট্যাটিক আবার বলতেছে, এটা তো আমরা লাস্ট ক্লাসে দেখছিলাম, ঠিক না? সো এই যে দেখো, ক্যান নট অ্যাসাইন এ ভ্যালু টু এ ফাইনাল ভেরিয়েবল ডি। সো আমরা ভ্যালু ওই ভেরিয়েবলটার মধ্যে কোনো ভ্যালু অ্যাসাইন করতে পারবো না। আমরা কনস্ট্যান্ট একবারই হচ্ছিল ডিক্লেয়ার করতে পারবো, ডিক্লেয়ারের সময় হচ্ছিল এটাকে ফাইনাল করে দিতে হবে, ঠিক আছে? এর আগে যে ইরোটা দিতেছিল এই ইরোটা কিন্তু আলাদা। ওটা কিন্তু যে লাস্ট ক্লাসে আমরা দেখছিলাম, যেমন হলো কোনো স্ট্যাটিক কোনো এলিমেন্টকে, মানে কোনো নন স্ট্যাটিক এলিমেন্টকে স্ট্যাটিক কোনো কনটেক্সট থেকে আমি অ্যাক্সেস করতে পারবো না। সো আমার যদি মেথডটা হয় স্ট্যাটিক, আমি ওইটার ভিতরে সব কিছুই হচ্ছে হলো স্ট্যাটিক এলিমেন্ট ইউজ করতে পারবো ওই ক্লাসের। বাট আমি যদি চাই তাহলে অবজেক্টের মাধ্যমে অ্যাক্সেস করতে পারবো। যদি অবজেক্টের মাধ্যমে অ্যাক্সেস করি তাহলে আমার কোনো প্রবলেম নেই। বাট আমি যদি অবজেক্টের মাধ্যমে অ্যাক্সেস না করি, তাহলে আমাকে অবশ্যই ওই এলিমেন্টগুলোকে স্ট্যাটিক দিতে হবে, ঠিক আছে? আর ফাইনালের কনসেপ্টটা কিন্তু আলাদা। ফাইনালটা হচ্ছে হলো জাস্ট একটা কনস্ট্যান্ট ভেরিয়েবল ডিক্লেয়ার করার জন্য। ফাইনালে আরও কাজ আছে। আমরা যখন ইনহেরিটেন্স পড়তে যাবো, পড়া শুরু করবো, তখন দেখবো যে ফাইনালে আরও কিছু কাজ আছে। ফাইনাল নট অনলি জাস্ট মানে একটা কনস্ট্যান্ট ভেরিয়েবল ডিক্লারেশন আমরা ইউজ করবো না, উই ক্যান ইউজ দ্যাট ইনহেরিটেন্সে, মানে স্টপ করা, মানে ইনহেরিটেন্স স্টপ করার মধ্যে ইউজ করতে হবে। মানে আমরা তো ইনহেরিটেন্স কালকে দেখছি যে কীভাবে অন্য কোনো ক্লাস থেকে আমি প্রপার্টি নিয়ে আসতে পারি। সো এই উল্টা কাজটা আমি করতে পারি, মানে রিভার্স কাজটা, যে আমি কোনো কিছু আনতে দিব না, ফাইনাল করে দেবো, ঠিক আছে? ওইটা করা যায় ইনহেরিটেন্স, ওটা আমরা নেক্সট দেখবো। আচ্ছা, সো এটা ছিল আমাদের ফাইনাল কিওয়ার্ড, ঠিক আছে? সো ফাইনাল কিওয়ার্ড দিয়ে আমরা কোনো স্ট্যান্ড ভেরিয়েবল ডিক্লেয়ার করতে পারি, বুঝা গেছে? না, আমি তো বললামই এর মধ্যে কোনো মানে কোনো রিলেশন নাই। স্ট্যাটিক এটা আলাদা ক্ষেত্রে ইউজ করা হয়, ফাইনাল এটা আলাদা। স্ট্যাটিক হচ্ছে হলো যে সব ক্লাসে সেম থাকবে। ফাইনাল কাইন্ড অফ বলা যায় যে স্ট্যাটিক যেমন সব ক্লাসের জন্য সেম, সব অবজেক্টের জন্য, ফাইনালও সবসময় শব্দের জন্য সেম থাকে, সেইভাবে বলা যায়। বাট এমনি কোনো ডাইরেক্ট কোনো রিলেশন নেই। আচ্ছা, তো এখন দেখো, আমরা যখন এই যে ক্লাস যখন করতেছিলাম, ক্লাস অবজেক্ট যখন করতেছিলাম, তখন কি বলছিলাম যে নরমালি আমরা হচ্ছে যখন একটা ভেরিয়েবলকে ডিক্লেয়ার করি, যে আমি যখন এই পর্যন্ত রাখবো বক্স বি, তখন সে অলরেডি ডিক্লেয়ার হবে, মেমোরিতে তার কোনো একটা জায়গা অ্যালোকেট করবে না। মানে এটার ইন্টারনাল যে ভেরিয়েবলগুলো আছে, উইথ, হাইট, ডেপথ অর মেথড, কোনো কিছুই অ্যাসাইন হবে না। মেথড মানে মেমোরিতে কোনো কিছুই জায়গা অ্যালোকেট হবে না। বা আমি যখন নিউ দিয়ে করবো, তখন সাথে সাথে তার জন্য একটা মানে স্পেস অ্যালোকেট হয়ে যাবে মেমোরির মধ্যে, ঠিক আছে? সো এখন ধরো তোমার একটা অবজেক্ট, এটা কিছুর উপরে কাজে লাগলো না, কিছুর উপরে কাজ শেষ হয়ে গেল, তখন এটাকে তো মানে মেমোরিতে রাখার কোনো দরকার আছে? মানে আমার একটা অবজেক্টের কাজ শেষ হয়ে গেছে। এখন দেখো, একটা অবজেক্টের মধ্যে কী কী থাকে? একটা অবজেক্টের মধ্যে তার ভেরিয়েবলগুলো থাকে, দেন তার মেথডগুলো থাকে। এগুলো প্রত্যেকটাই কিন্তু মেমোরিতে স্পেসে জায়গা নেয়। মেথডগুলো তুমি কল করো অথবা না করো, সেগুলো কিন্তু ডিক্লেয়ার করে নিয়ে আসছো। দ্যাট মিনস তোমার মেমোরিতে কিছু টেক্সট তুমি রাখছো অ্যাটলিস্ট। তাহলে এই যে টেক্সটগুলো রাখছো, এগুলো আসলে কিন্তু কাইন্ড অফ বাইট কোডে কনভার্ট হয়, এসএমএল কোডে কনভার্ট হয়। তাহলে কিছু সে জায়গা নিয়ে রাখে, স্পেস নিয়ে রাখে। সো এই স্পেস যে নিয়ে রাখতেছে, এখন তুমি একটা অবজেক্ট ডিক্লেয়ার করছো, কিন্তু কিছুক্ষণ পরে দেখলে যে অবজেক্টের কোনো কাজ নেই, কোনো কাজ করতেছে না, ঠিক আছে? তখন ওই ভেরিয়েবলটা অথবা অবজেক্টটা কি আমার রাখা দরকার আছে? মেমোরি ক্লিয়ার করা দরকার, মানে মেমোরি ক্লিয়ার করে দিতে পারি, যেগুলো তোমরা অলরেডি ডাটা স্ট্রাকচার পড়ে আসছো। ডাটা স্ট্রাকচার ওই যে আমরা নোটকে আমরা ক্লিয়ার করে দিতাম না, মানে একটা স্ট্রাকচার আমরা তৈরি করতাম পয়েন্টার দিয়ে লিঙ্ক লিস্টের ক্ষেত্রে, যখন এটা লাগতো না তখন আমরা ডিলিট করে দিতাম এবং এটা মেমোরি থেকে ক্লিয়ার করে দিতাম, ঠিক আছে? আমরা যখন তৈরি করতাম তখন যে মেমোরি অ্যালোকেট দিয়ে আমরা তৈরি করতাম,
ম্যাম অ্যালোকেট মানে ছিল, ঠিক আছে। তারপরে হচ্ছিল আবার যখন আমার মানে প্রয়োজন শেষ হয়ে যেত তখন আমরা ওটাকে আবার ফ্রি করে দিতাম, মেমোরিটাকে ফ্রি করে অন্য আরেকটা স্ট্রাকচার তৈরি করতাম। তো সেম কাজটাই এখানে করা হয়, বাট এখানে এই কাজটা অটো হয়, অটোমেটিকলি এই কাজটা হয়ে যাবে। সো তোমাকে এগুলা কিছু করতে হবে না। এটাকে বলা হয় গার্বেজ কালেক্টর। মানে আমার এখানে কি করতেছে, আমার কিছুর পরে আমি চেক করে দেখতেছি যে আমার কোনো কিছু এলিমেন্ট এরকম এলিমেন্ট আছে কিনা যেগুলো আসলে কোনো কাজে লাগতেছে না। তো এরকম এলিমেন্ট যদি আমি কোনো সময় পাই যার কোনো আসলে কোনো মানে এক্সিস্টেন্স নাই, আসলে কোনো সময় দরকার হবে না, এরকম কোনো এলিমেন্ট আসলে আমি এটার সাথে সাথে মেমোরি থেকে বাদ দিয়ে দিব। সো এটাকে বলা হয় হলো গার্বেজ কালেক্টর। এগুলা সিতে সি প্লাস প্লাসে এগুলো হলো নিজে এগুলা মানে হ্যান্ডেল করতে হয়, মানে তোমাকে নিজে হ্যান্ডেল করতে হবে যে কোন সময় একটা মেমোরি অ্যালোকেশন আমি করবো, কোন সময় মেমোরিটা ফ্রি হয়ে যাবে, স্পেশালি ফ্রি কাজটা মানে তুমি কোন সময় মেমোরিটা ডিলিট করে দেবে, এই কাজটা সি সি প্লাস প্লাস এগুলোর মধ্যে নিজে হ্যান্ডেল করতে হয়। বাট ইন জাভা গার্বেজ কালেক্টর নামে একটা আমাদের টুল আছে অথবা মডিউল বলতে পারো, যেটা হলো নিজে এই মানে অটোমেটিক্যালি এটা মানে কালেক্ট করতে থাকে। মানে যখনই তোমার দেখবে যে এটা দরকার নেই তখনই সে এটা রিমুভ করে দেবে। এখন গার্বেজ কালেক্টর বুঝবে কিভাবে যে এটার দরকার নেই কোনো সময়, কথাটা বুঝতে পারছো? যে সে এখন বুঝবে কিভাবে যে আমার এই পোর্শনটুকু বা এই অবজেক্টের আমার এখন কোনো দরকার নেই। এটা বোঝা যায় হলো ওই যে আমরা গতকালকে পাস বাই রেফারেন্স করছিলাম না, পাস বাই রেফারেন্সের মধ্যে আমরা কি দেখছিলাম যে আমরা যখন একটা অবজেক্টকে আর একটা মেথডের মধ্যে কল করি তখন হলো পাস বাই রেফারেন্স হয়, ঠিক আছে। এখানেও সেম কাজটাই হয়। ফর এক্সাম্পল তোমার একটা অবজেক্ট আছে t1, ঠিক আছে। ধরো অবজেক্টের মধ্যে কিছু ভ্যারিয়েবল আছে, মেথড আছে, সামথিং কোনো কিছু আছে, তাহলে তার জন্য কি আমি উপরে করে লিখি, ধরো t1 আছে, এটা এখানে পয়েন্ট করতেছে। আরেকটা ধরো আমার ভ্যারিয়েবল আছে t2, সেটা এখানে পয়েন্ট করতেছে। এরপরে ধরো আরেকটা আমার অবজেক্ট আছে t3। তো এরকম এগুলো ধরো প্রত্যেকটার ভিতরেই কিছু না কিছু এলিমেন্ট আছে, ধরো সেম টাইপের অবজেক্ট, ধরো টিচার্স টাইপের অবজেক্ট, ঠিক আছে। সো টিচার্সে আমরা গত ক্লাসে আমরা দেখছিলাম যে টিচার্সের কিছু মানে এলিমেন্ট থাকবে, ক্যারেক্টারিস্টিক থাকবে, ভেরিয়েবল থাকবে, মেথড থাকবে। সো ধরো টিচার্স ক্লাসের তিনটা মেথড, তিনটা ভেরিয়েবল হচ্ছিল t1 t2 t3। সো প্রত্যেকের জন্য কি মেমোরিতে একটা জায়গা অ্যালোকেট হবে তার ভেরিয়েবলগুলোকে রাখার জন্য, তার মেথডগুলোকে রাখার জন্য। এখন কোনো সময় যদি আমি এই কাজটা করি t1 equal to t2, তাহলে কি হবে? t1 এর ভ্যালুগুলো t2 এর সেম হবে, t2 গুলো t1 এর ভ্যালু সেম হবে না, শুধু রেফারেন্সটা। আমি কিন্তু বলছিলাম নন মানে ক্লাস টাইপের যে ভ্যালুগুলো আছে, দ্যাট মিন্স নন প্রিমিটিভ যে ডাটা টাইপগুলো। সো নন প্রিমিটিভ এগুলো অনেক সময় তোমরা মানে বেশ লাগে বলো, জাস্ট ক্লাস টাইপের যেগুলো, ক্লাস টাইপের না যেগুলো, ক্লাস টাইপের না কোনগুলো, যেগুলো ইন্টিজার int, স্মল int, স্মল double, ডাবল, স্মল ফ্লোট, স্মল ক্যারেক্টার, এগুলো হলো প্রিমিটিভ ডাটা টাইপ, ঠিক আছে। ওই যে প্রিমিটিভ মানে এভাবে চিন্তা হলো আদিম যুগের, নন প্রিমিটিভ হলো আদিম যুগের না, এরকম, ঠিক আছে। সো এখন এখানে কি আমার হলো নন প্রিমিটিভ ডাটা টাইপ, দ্যাট মিন্স এখানে রেফারেন্স পাস হবে। তো দেখো সব কাজ কিন্তু সেম, আমি প্রিমিটিভের ক্ষেত্রে যে কাজগুলো করতেছি, ভ্যালু কিভাবে অ্যাসাইন করতেছি, নন প্রিমিটিভের ক্ষেত্রে কিন্তু সেম, বাট নন প্রিমিটিভের ক্ষেত্রে ভ্যালুটা অ্যাসাইন হয় না, সেখানে রেফারেন্সটা পাস হয়, ঠিক আছে। মানে এই জায়গা থেকে রেফারেন্সটা এই জায়গায় যাবে, আর নন প্রিমিটিভের ক্ষেত্রে এই জায়গা থেকে ভ্যালুটা এই জায়গায় যাবে। তোমরা কিন্তু উল্টা চিন্তা করো, তোমরা মানে যখনই দেখো যে এটা ক্লাস টাইপের, দ্যাট মিন্স তুমি চিন্তা করো এটা রেফারেন্স হবে, আর রেফারেন্স হলে তোমরা উল্টা চিন্তা করা শুরু করো যে t1 থেকে t2 তে যাবে, কার ভ্যালু চেঞ্জ হবে? নরমালি চিন্তা করো t1 এর, তাহলে এখানে কার রেফারেন্স চেঞ্জ হবে? t1 এর। এই যে সেম উল্টাই করো, t1 এর রেফারেন্স চেঞ্জ হবে। এভাবে চিন্তা করবা a ইকুয়াল টু b যদি দেই, কার ভ্যালু চেঞ্জ হবে? a এর মধ্যে আছে ধরো 10, b এর মধ্যে আছে 5, কার ভ্যালু চেঞ্জ হবে? 10 এর মানে b এর ভ্যালু চেঞ্জ হবে না, b এর ভ্যালু চেঞ্জ হবে। লেফট সাইডে যেটা থাকে সেটার ভ্যালু চেঞ্জ হয়, মানে এই যে লেফট সাইড এটা যদি চিন্তা করো, এই সাইডের ভ্যালু কোনো সময় চেঞ্জ হবে, অ্যাসাইনমেন্টের ক্ষেত্রে লেফট সাইডের ভ্যালু চেঞ্জ হয়, ঠিক আছে। সো এইটার ভ্যালুটা আমার হলো চেঞ্জ হবে, তাহলে ভ্যালু যখন চেঞ্জ হইতেছে সেম কাজে এখানে হচ্ছে রেফারেন্স চেঞ্জ হবে,
সেম কাজই কিন্তু আমি কিন্তু আবার বলছি এখানে পয়েন্টারের কাজ হচ্ছে, ব্যাকগ্রাউন্ডে পয়েন্টার অবশ্যই কাজ করতেছে, বাট এখানে আমরা ডাইরেক্টলি পয়েন্টার আমরা বলি না, ঠিক আছে? কারণ এখানে আমরা এক্সপ্লিসিটলি পয়েন্টার নিয়ে আমরা কাজ করি না, কারণ আমরা সেম ভাবেই আমরা যেমন প্রিমিটিভে যেভাবে কাজ করি নন প্রিমিটিভে সেভাবে কাজ করি। সো এই জন্য আমরা এখানে পয়েন্টার আমরা ইউজ করি না, আমরা ব্যাকগ্রাউন্ডে রেফারেন্সটা পাস হয়ে যায়, সেটা কাইন্ড অফ পয়েন্টার, বাট আমরা কিন্তু পয়েন্টারের মতো কাজ করতে হইতেছে না, ওই যে আমাদের স্টার তারপরে ছোট ডট সামথিং এরকম কাজ করতাম, বাট এগুলো কিন্তু আমাদের এখানে কোনো কিছু করতে হবে না, কারণ আমাদের পয়েন্টার এগুলো সব কিছু ব্যাকগ্রাউন্ডে হ্যান্ডেল করতেছে। জাস্ট আমাকে মনে রাখতে হবে যে এখানে আমার রেফারেন্স হতেছে, নট ভ্যালু, ঠিক আছে? এখন রেফারেন্স যেহেতু পাস হচ্ছে তাহলে কি আমার T1 এর রেফারেন্সটা চেঞ্জ হয়ে যাবে, তাহলে T1 এর রেফারেন্সটা চেঞ্জ হলে T1 কি এখানে পয়েন্ট করবে এই মেমরি লোকেশনে, এখান থেকে চেঞ্জ হয়ে এখন এই জায়গায় মেমরি লোকেশনের মধ্যে চেঞ্জ করবে, ঠিক আছে? তাহলে এখন চিন্তা করে দেখো T1 আর T2 এখন সেম জায়গায় পয়েন্ট করতেছে না, এই পোর্শনটা আমার দরকার আছে, এটা কেউ রেফার করতেছে, কেউ পয়েন্ট করতেছে, তাহলে এটাকে কেউ ইউজ করবে? এটাকে কোনো অবজেক্ট যদি রেফার নাই করে তাহলে ওটা কি ইউজ করবা কিভাবে তুমি? কথা বোঝা গেছে? আমি কোন মেমরি লোকেশন নিয়ে আমার প্রোগ্রামে কাজ করব? আমি তো অবজেক্টগুলো নিয়ে কাজ করব, ভেরিয়েবলগুলোকে নিয়ে কাজ করব। এখন এমন একটা মেমরি লোকেশন আছে, আমার মেমরিতে অনেক লোকেশন আছে, তোমার যদি মেমরি যদি র্যাম যদি হয় 1 গিগা তাহলে কি যদি 8 বাইট করে চিন্তা করো, অথবা তুমি 1 বাইট করে চিন্তা করো, 1 বাইট করে চিন্তা করলে কি 10⁶ হচ্ছে তোমার এরকম স্লট আছে, ঠিক আছে? সে ধরো আমি মানে অ্যাকুরেট হিসাবে না যায়, তাহলে 10⁶ অথবা 1000টা স্লট আছে, কিন্তু তোমার প্রোগ্রামের মধ্যে কি 1000 স্লট নিয়ে তুমি কাজ করো? অনলি কাপল অফ ভেরিয়েবল নিয়ে তুমি কাজ করো, তাহলে ওই তুমি পার্টিকুলার মেমরি লোকেশন নিয়ে তুমি বলো যে এটা তোমার এখন আমার দরকার আছে, তোমার যে ভেরিয়েবলগুলো দরকার সেই ভেরিয়েবলগুলো যেখানে পয়েন্ট করতেছে সেই মেমরি লোকেশন দিয়ে তুমি কাজ করবা। তাহলে এই যে মেমরি লোকেশনগুলো যে ছিল যেটা T1 এর সাথে অ্যাসোসিয়েট ছিল সেগুলা রেফারেন্স কি কাউন্ট 0 হয়ে গেছে না? এগুলো কেউ রেফার করতেছে? তাহলে কি এটা এখন কি বাদ দিয়ে দিতে পারি? সো এই সময় হচ্ছে গার্বেজ কালেক্টর অটোমেটিক কল হয়ে যাবে, তোমার কল করতে হবে না, সেই নিজে কল করে ওটাকে ডিলিট করে দেবে, ওটা মেমরিতে থাকবে না, ঠিক আছে? এখন দেখো আমি যদি সেম কাজটা এখন আবার যদি উল্টা একটা কাজ করি, মনে করো T1 এর মধ্যে T3 রাখি, হ্যাঁ T1 = T3, এরপর যদি এটা করি তাহলে কার রেফারেন্স চেঞ্জ হবে? T1 এর, তাহলে T1 এখন কোথায় পয়েন্ট করবে? T3 তে। এখন কি এটা ডিলিট হয়ে যাবে না? এক্স্যাক্টলি, এই মেমরি লোকেশন এখন ডিলিট হবে না, কারণ কি এটার মধ্যে এখনো অ্যাট লিস্ট একটা রেফারেন্স কাউন্ট আছে। সো সব সময় চেক করবে তার রেফারেন্স কাউন্ট কত, যখনই দেখবে যে তার রেফারেন্স কাউন্ট 0 তখনই এটা গার্বেজ কালেক্টর দিয়ে সে বাদ দিয়ে দিবে, ঠিক আছে? সো এখন যদি আমরা এই কাজটা করি এই লাইনে পরে T2 = T3 তখন এটা কি চেঞ্জ হয়ে যাবে, এখানে চলে যাবে, এটা কি 0 হয়ে যাবে না রেফারেন্স কাউন্ট, মানে এটা কি দরকার আছে? তখন এটা আবার ডিলিট হয়ে যাবে। সো বুঝা গেছে গার্বেজ কালেকশন? হ্যাঁ তুমি তো তুমি ডাটা নিয়ে নাও, a = 5 দিলাম, b = 10 দিলাম, a = 15 দিলাম, ডাটা তো সেমই, এটার মধ্যে আরো অনেক ডাটা থাকতে পারে, এর মধ্যে 72টা থাকতে পারে, এটার মধ্যে 1000টা ভেরিয়েবল থাকতে পারে। আমি এটা জাস্ট বললাম যে এটার মধ্যে যা কিছু আছে ম্যাথ কোড ভেরিয়েবল সব কিছু নিয়ে এটা হয়তো আছে একটা অবজেক্ট, সেটাকে রেফার করতেছে, যখন এটা রেফারেন্স কাউন্ট 0 হয়ে যাবে সিস্টেম মানে গার্বেজ কালেক্টর কল হবে অ্যান্ড ইট উইল ডিলিট অল দ্য মেমরি লোকেশন অ্যাসোসিয়েটেড উইথ দ্যাট অবজেক্ট, ঠিক আছে? সো এটা হচ্ছে গার্বেজ কালেকশন। এখন গার্বেজ কালেক্টর কি করতেছে, একটা মেমরি লোকেশনকে ফুললি ডিলিট করে দিচ্ছে। এখন ধরো অনেক সময় বলে না অনেকে যে আমি মরার আগে এই কাজ করে যাব, তাহলে এগুলো তো মারা যাচ্ছে, তো মারা যাওয়ার আগে কিছু কাজ করে যেতে পারে, মানে তুমি চাও যে যখন মারা যাওয়ার আগে সে একটা নোটিফিকেশন হয়ে যাবে আমি মারা গেলাম, ঠিক আছে? তখন তুমি একটা চেকিং দিয়ে গেলাম যে আমি মারা যাচ্ছি দেখো। সো এরকম এখানে চেকিং দেওয়া যায়। সো এখানে হলো যে তুমি যখন এই যে তোমাকে ডিলিট করে দিবে ওই মোমেন্টে তুমি কিছু কাজ করে ফেলতে পারো, মানে লাস্ট মোমেন্টে কিছু কাজ করতে চাও, ঠিক আছে? ওই কাজটা এখানে করা যায়।
সো এটার জন্য তোমাকে কি করতে হবে, সে ধরো আমি টিচার্স ক্লাসের মধ্যে আমি যদি তৈরি করি, আমি এখানে একটা সলিউশন তৈরি করে নিই আগে। মনে করো সলিউশন জাভা ক্লাস তৈরি করলাম, ইউনিভার্সিটি সলিউশন। সো এটার মধ্যে একটা পিএসভিএম তৈরি করলাম, টিচার ধরো এরকম দুইটা অবজেক্ট আমি তৈরি করলাম, একটা হলো টিচার 1 আর একটা টিচার 2। ঠিক আছে, এখানে আমরা গার্বেজ কালেক্ট করবো। ধরো টিচার 1 থেকে টিচার 1 রাখবো, টিচার 1 এর রেফারেন্স 0 করে দিব, দেন ওটা ডিলিট হয়ে যাবে। ঠিক আছে, সো এখন আমি যেহেতু বললাম যে এখন একটা অবজেক্ট যখন ডিলিট হয়ে যাবে, তখন আমি যদি কিছু কাজ করতে চাই তখন কি করব। ঠিক আছে, তো এখানে আমি এই কাজগুলা লাস্টে করতে পারি। ধরো আমি সে একটু কাজ করি, এখানে টিচার 1 ডট টিচার আইডি ছিল না, আচ্ছা ধরো এখানে একটা কনস্ট্রাক্টর আমি ক্রিয়েট করি। অনেক কিছু হয়ে যাচ্ছে, আচ্ছা এটাকে আগে পাবলিক করে দিই। জাস্ট টিচার আইডিটাকে পাবলিক করলাম বাইরে থেকে অ্যাক্সেস করার জন্য। দেন এখানে টিচার আইডি ইকুয়ালস টু ধরো T1 দিলাম, আর এইটার টিচার আইডি দিলাম হচ্ছিল T2। ঠিক আছে, জাস্ট দুটো অবজেক্ট তৈরি করলাম। এখন আমি কি বলছিলাম যে গার্বেজ কালেকশন যখন হবে তখন লাস্টে তুমি কিছু কাজ করে যেতে পারবে। এটা কাজ করার জন্য একটা মেথড আছে, নাম হচ্ছিল ফাইনালাইজ। তুমি ফাইনালাইজ মেথডটা যদি কল করো, মানে ওই ফাইনাল মেথডটা হচ্ছিল অলরেডি কেউ লিখে রাখছে। ঠিক আছে, মানে তোমার হচ্ছিল ফাইনালাইজ মেথডটা আমি লাস্ট ক্লাসে একটা বলছিলাম না, অবজেক্ট ক্লাস, যে কোনো ক্লাস ডিক্লেয়ার করলেই সে কাকে এক্সটেন্ড করবে, অবজেক্ট ক্লাসকে। আর অবজেক্ট ক্লাসে যে প্রপার্টি সেটা আমি নিয়ে আসতে পারবো। এখন ধরো তুমি কোনো সময় অবজেক্ট ক্লাসের মধ্যে একটা মেথড লেখা আছে ফাইনালাইজ মেথড। ঠিক আছে, এটা সব সময় কল হবে কোন সময়, যখন সে ডিলিট হয়ে যাবে মেমোরি থেকে, তার আগ মুহূর্তে এটা কল হবে। এখন ওইটা তো লিখে রাখছি অবজেক্ট ক্লাসের মধ্যে, বাট তুমি নিজের মতো একটা করে লিখতে যাচ্ছ। ফর এক্সাম্পল এইভাবে চিন্তা করো, তোমার ফাদার একটা বিজনেস রেখে গেছে। ঠিক আছে, এখন ওই বিজনেসটা কি তোমার ফাদার যেভাবে চালায় গেছে সেভাবে চালাতে পারো একটা ওয়ে। ফাদারকে অবজেক্ট ক্লাস, মানে সব ক্লাসে তো একটা ফাদার থাকে অবজেক্ট ক্লাস, তুমি অন্য কাউকে এক্সটেন্ড করো অথবা না করো। এটা আমরা দেখছি না লাস্ট ক্লাসে, বলছিলাম না যে অবজেক্ট ক্লাস হচ্ছে হলো এমন একটা ক্লাস যে ক্লাসকে সবাই এক্সটেন্ড করে। মানে এক্সটেন্ড করা মানে কি, ইনহেরিট করা, তার মধ্যে ওই প্রপার্টিগুলো নিয়ে আসা। যেমন আমরা দেখছিলাম যে অবজেক্ট ক্লাসের মধ্যে ডিফারেন্ট টাইপস অফ মেথড আছে, ইকুয়ালস মেথড, টু স্ট্রিং মেথড, যেমন আমরা দেখছিলাম ফাইনালাইজ মেথড। ঠিক আছে, হ্যাশ কোড মেথড আছে। তো এই ফাইনালাইজ এমন একটা মেথড যে মেথডটা কল হবে কোন সময়, যখন সে ডিলিট হয়ে যাবে, ওই আগ মুহূর্তে জাস্ট ডিলিট হওয়ার কিছুক্ষণ আগে সে হচ্ছে হলো কল হবে। আর এই ফাইনালাইজ মেথডটা লেখা আছে কার কাছে, আমার কাছে কিন্তু লেখা নাই, এটা লেখা আছে অবজেক্ট ক্লাসের মধ্যে। তো এটা কিন্তু কল হচ্ছে, প্রত্যেকবারই কিন্তু কল হচ্ছে। ফর এক্সাম্পল এখন আসে নাই, দেখো ফর এক্সাম্পল আমি যদি এখানে চিন্তা করি, মেইন মেথডটা এখানে শুরু হচ্ছে, এখানে শেষ হয়ে যাচ্ছে। এই পর্যন্ত যখন এক্সিকিউশন শেষ হয়ে যাবে, এই লাইনটায় যখন এই যে চারটা লাইনে এক্সিকিউশন শেষ হবে, যখন মেইন মেথডে বের হয়ে যাব, তখন কি আর কোনো এক্সিস্টেন্স থাকবে? তখনও কিন্তু গার্বেজ কালেক্টর কল হবে। ঠিক আছে, ওই সময়ও কিন্তু ফাইনালাইজ মেথডটা কল হবে। এমন এখানে কল হচ্ছে, আমি যখন এটা রান করি, রান করার শেষে কিন্তু এটা ফাইনালাইজ মেথড কল হবে।
এবং অলওয়েজ কল হচ্ছে, প্রত্যেকটা অবজেক্টের জন্য ফাইনালাইজ মেথড কল হবে। কারণ আমি মেন মেথড শেষ করা মানে কি, ওই অবজেক্টে শেষ হয়ে যাওয়া, মেমোরি থেকে বাদ হয়ে যাওয়া। আর আমি কি বলছি, মেমোরি থেকে যখন বাদ হয়ে যাবে তখনই গার্বেজ কালেক্টরটা কল হবে। সো দুইভাবে মেমোরি থেকে বাদ হবে। একটা হচ্ছিল তুমি নিজে এক্সপ্লিসিটলি রেফারেন্স কাউন্ট 0 করে দাও, ওই যে অ্যাসাইন করো আরেকটার মধ্যে, অথবা এটার মধ্যে নাল অ্যাসাইন করে দাও, T1 এর মধ্যে নাল অ্যাসাইন করে দাও, তাহলে কি ওটা বাদ হয়ে যাবে। তাহলে যখনই রেফারেন্স কাউন্ট 0 হচ্ছে তখনই অটোমেটিক সিস্টেম থেকে গার্বেজ কালেক্টরটা কল হবে, এটা একটা। আর যখন আমার প্রোগ্রামটা শেষ হয়ে যাচ্ছে তখনও কি গার্বেজ কালেক্টর কল হতে হবে, কারণ তখনও আমার ওই ভ্যারিয়েবলগুলো ভ্যানিশ হয়ে যাবে। যেমন লাস্ট ক্লাসে আমরা দেখছি যে লোকাল ভ্যারিয়েবল একটা তৈরি হয় যখন কল হয়, আবার লোকাল ভ্যারিয়েবলটা ফিনিশ হয়ে যায় যখন সেটা আমার ওই মেথডের কলটা শেষ হয়ে যায়। সো এই মেথড কলটা যদি শেষ হয়ে যায় তাহলে কি টিচার 1 টিচার 2 এটাও ডিলিট হয়ে যাবে। তাহলে এখনও কিন্তু ফাইনালাইজ মেথডটা কল হচ্ছে, ব্যাকগ্রাউন্ডে কল হচ্ছে, এখনও কল হচ্ছে। সেটা কার ফাইনালাইজ মেথড? অবজেক্ট ক্লাসে। কারণ এভরি ক্লাস মাস্ট বি ইনহেরিট, মানে যে কোনো ক্লাসে যদি থাকুক, তুমি যে কোনো একটা ক্লাস তৈরি করো, সে সব ক্লাসই একটা ক্লাসকে ইনহেরিট করবে, সেটা হচ্ছে অবজেক্ট ক্লাস। এরপরে বারবার বলা সত্ত্বেও তোমরা মোবাইল চালানো অফ করো না, নেক্সট টাইম থেকে আমি জাস্ট বের করে দেবো। শোনো, তোমাদের মানে আমি তোমাদের ইউনিভার্সিটিতে তোমাদেরও যেরকম হার্ডলাইনে গেলে কোনো কিছু হয় না, তোমাদের স্টাফদেরও হার্ডলাইনে গেলে কিছু হয় না। তো মাঝে মাঝে তোমাদের স্টাফদের সাথে হার্ডলাইনে যেতে হয় এবং তোমাদের সাথে হার্ডলাইনে যেতে হয়। সো আমি হার্ডলাইনে গেলে খুবই খারাপ পাবলিক, মানে আমি এমনি খুবই কুল পাবলিক, বাট আমি যখন হার্ডলাইনে যাই তখন ওই চেহারা তোমরা দেখতে পারবো না, ঠিক আছে? আমার ফ্রেন্ডরা জানতো আমি যখন মনে করো পরীক্ষা দিতাম, আমরা দেখা দেখি করতাম, ঠিক আছে? পরীক্ষার সময় আমি যে পর্যন্ত পরীক্ষা শেষ না করবো সে পর্যন্ত আমাকে পিছন থেকে কেউ যদি টাস্ক দিত তাহলে 12টা বাজে দিতে হবে, মানে কেউ আমাকে ডাক দিতে পারতাম না। কারণ সবাই জানে যে আমি ডাক দিলে পরীক্ষা হল থেকে বের হয়ে আমার খবর 12টা বাজে হবে। কিন্তু পরীক্ষা শেষ হইলে আবার আমি নিজে যা জিজ্ঞাসা করতাম যে এই দেখবি নাকি, দেখ, তো আমি দেখাইতাম, ঠিক আছে? সো আমার রুট ব্যবহারটা তোমরা দেখো না, আমি চাই না কোনো সময় তোমরা আমার রুট ব্যবহারটা দেখো। আর এই যে ক্লাস স্পেশালি যারা লেট করে আসো, নেক্সট ক্লাস থেকে আমি ডোর লক করে দেবো, ঠিক আছে? আমি এমনিও ওই ক্যাম্পাস থেকে আসতে 5 মিনিট লাগে, তো এখানে এসে আবার অ্যারেঞ্জমেন্ট করতে করতে টাইম লেগে যায়। তার মধ্যে যদি আবার তোমরা লেট করে আসো তাহলে মানে আমারও ডিস্টার্ব হয়, তোমরা যখন রুম থেকে লক করে আসো। তো নেক্সট ক্লাস থেকে আমি রুম লক করে দেবো, ঠিক আছে? ওই অনুসারে তোমরা রুমে আসবে। আর প্লিজ রুমের মধ্যে ডিস্টার্ব করো না, আমি তোমাকেও এমব্রেস ফিল করতে চাই না। আমি দেখি তোমরা সবাই কী করো, সো এই যে মাঝে মাঝে বলি, মাঝে মাঝে কষ্ট করে বসে থাকি, মানে পড়াইতে থাকি যে করুক, নিজের লাইফ নষ্ট করুক, না করুক আমার কি, নিজেরটাকে এগিয়ে যাচ্ছে। মাঝে মাঝে আমারই মানে আমি যখন লাস্ট মোমেন্টে চলে যাই তখন হালকা বলি, নেক্সট ক্লাস থেকে আমি সবার সামনে হয়তো দাঁড় করে বের করে দেবো, সেটা খুবই সুখকর হবে না, তখন হয়তো আকাশটা খারাপ হয়ে যাবে। আর আমি চাই না ওই খারাপ চেহারাটা তোমরা দেখো, ঠিক আছে? নেক্সট টাইম থেকে একটু খেয়াল রাখবো। আচ্ছা ওকে, সো আমরা পরে বের করি। সো আমাদের অবজেক্ট ক্লাসটা সবসময় থাকবে, সবাই মানে যে কোনো একটা ক্লাস, আমি যখন টিচার ক্লাস তৈরি করছি অথবা যে ইউনিভার্সিটির সলিউশন, এটাও কিন্তু ব্যাকগ্রাউন্ডে অবজেক্ট ক্লাসকে এক্সটেন্ড করতেছে। এবং অবজেক্ট ক্লাসের মধ্যে কিছু কমন মেথড আছে, ফাইনালাইজ মেথড, টুইস্টিং মেথড, ইকুয়ালস মেথড, হ্যাশ কোড মেথড, এগুলা অলওয়েজ এর মধ্যে অ্যাড হয়ে গেছে, ঠিক আছে? এখন আমার যখন এই মেথডগুলো আমরা প্রত্যেকটা আলাদা আলাদা দেখবো, এখন এটার মধ্যে কিন্তু ব্যাকগ্রাউন্ডে কি 4টা মেথডের কথা বললাম না, আরও অনেকগুলো মেথড আছে, বাট এই 4টা মেথড কিন্তু আছে। তাহলে এই টিচার্স যে ক্লাসটা আছে, টিচার্স ক্লাসের মধ্যে এই 4টা মেথড আছে, স্টুডেন্ট ক্লাসটার মধ্যে 4টা মেথড আছে, বাট এগুলো কিন্তু আমরা দেখতে পাচ্ছি না, কারণ এটা অবজেক্ট ক্লাসের মধ্যে আছে। ওই যে আমরা লাস্ট ক্লাসে দেখছিলাম পার্সন আমরা যখন ইনহেরিট করে নিয়ে আসছি তখন পার্সনের জিনিসপত্রগুলো আমাদের মধ্যে চলে আসছে, বাট আমাদের এখানে কিন্তু শো করে না। সেম এখানেও অবজেক্ট ক্লাসের এলিমেন্টগুলো আমাদের এখানে চলে আসছে, বাট আমার কিন্তু শো করে না। ওই যে আমরা দেখছিলাম ডট দিলে তখন দেখায় যে তোমার এই ক্লাস মেথডগুলো আছে, বাট কিন্তু সবগুলো কিন্তু কোডের মধ্যে শো করে না, ঠিক আছে? এখানে শো করবে না। সো ফাইনালাইজ মেথডটা কিন্তু আছে এবং এখন কল হচ্ছে, বুঝা গেছে? সেই ফাইনালাইজ মেথডটা কে লিখে রাখছে? প্যারেন্ট ক্লাস, বুঝা গেছে? তো প্যারেন্ট ক্লাসের মধ্যে কতগুলো মেথড আছে যেগুলো এখন আমি কল করছি,
কাইন্ড অফ তোমার বাবার একটা বিজনেস আছে, সে বাবার বিজনেস তুমি চালাচ্ছ, ঠিক আছে? এখন তুমি কি করতে পারো, তোমার বাবার বিজনেস অফ করে তুমি অন্য কাজ করতে পারো, অফ না করো অথবা স্টপ করে দিয়ে তোমার বাবার বিজনেস মানে কাজ করবো না। সে তোমার আব্বু হচ্ছিল সে কথা বলা, সে হচ্ছিল ইলেকট্রনিক্সের ব্যবসা করতো, মানে সে মানে হিস্টোরিক্যালি সে ইলেকট্রনিক্সের ব্যবসা করে আসছে। এখন তোমার মনে হলো যে না আমি ইলেকট্রনিক্সের ব্যবসা করবো না, আমি স্টপ করে দিলাম, আমি আইটি ব্যবসা করবো, আইটি ফার্ম করবো, একটা সফটওয়্যার ফার্ম করবো। তাহলে আমি স্টপ করে দিই, আমি সফটওয়্যার ফার্ম করে বসলাম। আমি কিন্তু বিজনেস করতেছি, কিন্তু তোমার আব্বু যেটা করতেছিল মানে সেম দোকানে হয়তো তুমি বিজনেস করতেছো, সেম বিল্ডিংয়ে তুমি বিজনেস করতেছো, বাট তোমার ফাদার হচ্ছে ইলেকট্রনিক্সের বিজনেস করতো, তুমি এখন হয়তো সফটওয়্যার ফার্ম খুলে বসছো সেম জায়গায়, ঠিক আছে? এটাকে বলা হয় ওভার রাইডিং করা, ওভার রাইড করা। যে তোমার বাবা যে কাজটা করতো সেই কাজটা তুমি অফ করে দিয়ে তুমি নতুনভাবে একটা কাজ করতেছো। সো ফাইন্যান্স মেথডটা অলরেডি লেখা আছে, সেই পার্টিকুলার কিছু কাজ করতেছে, বাট সে কোথায় আছে? অবজেক্ট ক্লাসে তার পার্টিকুলার কিছু কাজ করতেছে, বাট ওইটা কি আমি নিজে করতে পারতেছি? আমি কি মডিফাই করতে পারতেছি যে আমি যে তুমি যেটা করতেছো ঠিক আছে, বাট আমারও কিছু কাজ করে দাও, এরকম কিছু করতে পারতেছি? আমি কিছু প্রিন্টএফ দিতে পারছি? কোনো তো প্রিন্ট হচ্ছে না, ওখানে কিন্তু আসলে কোনো প্রিন্টএফ নাই, তো এখানে এর জন্য কোনো শো হচ্ছে না, কারণ এটা হলো প্যারেন্টের ফাইন্যান্স মেথডটা কল হচ্ছে। সো এর জন্য যদি তুমি নিজের কোনো প্রপার্টি লিখতে চাও যেটা আবার প্যারেন্ট ক্লাসও আছে, সেটা আমার ওভাররাইড করতে হবে, মানে নিজেকে লিখতে হবে, ঠিক আছে? সরি, এটা আমরা আবার আসবো ওভাররাইডিং, সো একটু মনে রাখো। সো এখন আমরা এখানে ফাইনালাইজ মেথডটা লিখে দিই টিচার্সের মধ্যে, এটা আমরা আবার আসবো ওভাররাইডিং, আমি জাস্ট একটু ধারণা দিলাম। সো এই যে ফাইনালাইজ মেথড, ঠিক আছে? সো যে প্রোটেক্টেড ভয়েড ফাইনালাইজ মেথড থ্রোয়েবল, এটা হলো বাদ দাও, এটা হলো কাইন্ড অফ এক্সেপশন, এটা আমরা যখন এক্সেপশন করবো তখন জানবো, সেটা আমাদের বাদ দাও। সুপার ডট ফাইনালাইজ এটা আপাতত বাদ দাও, এটা কি কাজ করে? এই যে ওভাররাইড মানে হচ্ছে ফাইনালাইজ মেথডটা অবজেক্ট ক্লাসের মধ্যে লেখা আছে, এন্ড আমি এটাকে ওভাররাইড করে এখন নিজের মতো লিখি। সুপার ফাইনালাইজ এটা আমি বাদ দাও, এটা পরে দেখবো। না, প্রোটেক্টেডের কাজ আছে, প্রোটেক্টেড হচ্ছিল প্যাকেজের অনুসারে হচ্ছিল প্রোটেক্টেড কাজ করবো, প্রোটেক্টেড যখন আমরা পড়বো তখন দেখবো কি জন্য আমরা প্রোটেক্টেড দিব না। আচ্ছা, সো আমরা এখানে এস আউট দিয়ে প্রিন্ট করতে পারি যে টিচার আইডি প্লাস স্পেস প্লাস গার্বেজ, সরি এটা তো দরকার নেই, গার্বেজ কালেক্টেড, ঠিক আছে? সো এই যে ফাইনাল মেথড, এই মেথডের মধ্যে তুমি জাস্ট প্রিন্টএফ না, তুমি অন্য কিছু করতে পারো, ঠিক আছে? সো ধরো একজন মারা যাওয়ার আগে তুমি আরেকটা কিছু ভেরিয়েবল আপডেট করে রেখে যাবো, সো এই কাজটা তুমি এখানে চাইলে করতে পারো। এখন আমরা একটু যদি রেফারেন্সগুলো জিরো করে দিই, ধরো টিচার 1 এর মধ্যে টিচার 2 রাখলাম, তাহলে কার রেফারেন্স চেঞ্জ হবে? টিচার 1 এর, তাহলে কার রেফারেন্সের কাউন্ট 0 হবে? টিচার 1 এর যে অবজেক্টটা ছিল। এখন আমরা একটু রান করে দেখি। আচ্ছা, রান করার আগে আমরা কি বলছিলাম? গার্বেজ কালেক্টরটা অটোমেটিক কল হয়, বাট এটা কোন সময় কল হবে এটা তুমি জানো না। তার যখন ইচ্ছা তো সে কল করবে, যখন মন চাবে সে কল করবে, বাট তুমি যদি চাও যে না আমি কল করবো, আমি এক্সপ্লিসিটলি কল করে দিতে চাই, তাহলে তুমি কল করে দিতে পারো। আর এই ক্ষেত্রে কল করতে হবে, কারণ এটা হয়তো 10 সেকেন্ড পরে এই স্টেটমেন্টটা 10 সেকেন্ড পরে হয়তো গার্বেজ কালেক্টর কল করবে, বাট ওই সময় পর্যন্ত কি তোমার এই মানে প্রোগ্রামটা লাইভ থাকবে, শেষ হয়ে যাবে না? সো তুমি কিন্তু আউটপুট দেখতে পারবে না। সো এর জন্য আমরা এক্সপ্লিসিটলি গার্বেজ কালেক্টর কল করে দিতে পারি। এটা হচ্ছিল সিস্টেম ডট জিসি নামে একটা মেথড আছে, গার্বেজ কালেক্টেড, ঠিক আছে? সো এটা যদি দেই তাহলে সিস্টেম কি করবে? গার্বেজ কালেক্টর কল দিয়ে এখন তারপর সে চেক করে দেখবে যে কোনোটা রেফারেন্স কাউন্ট 0 হয়েছে কিনা, তাহলে সেটাকে গার্বেজ কালেক্টেড করে রিমুভ করে দাও। বাট এটা কিন্তু অটোমেটিক কল হয়, তুমি যদি এটা কল নাও করো এটা কল হবে, বাট এটা কোন সময় কল হবে এটা তুমি জানো না। এটা হয়তো 10 সেকেন্ড পরে কল হতে পারে বা 2 মিনিট পরে কল হতে পারে, সো বাট কল হবে, ঠিক আছে? সো এখন আমি যদি রান করি, এগুলো আসলে তোমার মনে যদি তুমি বড় লেভেলে অ্যাপ্লিকেশন তৈরি করতে যাও, তখন যখন মেমোরি কাজ করে, এগুলো যখন ওয়েব ডেভেলপমেন্ট করতে যাবা তখন আসলে দেখবা যে আসলে এগুলার মেইন কাজটা কি। যখন এই যে ফর এক্সাম্পল তোমরা হয়তো দেখতে পারো অনেক সময় ওয়েবসাইটের মধ্যে বারবার মানে অনেক সময় যখন মাল্টিপল হিট পড়ে,
ঠিক আছে? ওই সময় মাঝে মাঝে দেখা যায় আর অ্যাক্সেস করা যায় না, অনেক সময় অনেক সময় ডাম্প ইরোড দেয়, বলে যে ডাম্প ইরোড, মেমোরি ইরোড। সো ওগুলো হচ্ছিল তখন ওই যে মেমোরি, হ্যাঁ মনে করে যে আগে হয়তো এটা বেশিরভাগ সময় যে আগে যখন মনে করো ওই যে এডুকেশনাল বোর্ডকে, হ্যাঁ রেজাল্ট পাবলিশ যখন হইতো এডুকেশন বোর্ডের, তখন দেখা যায় কিছুক্ষণ পরে যে তখন বলতো যে মেমোরি লিমিট হয়ে যেত। ওটা কি, হ্যাঁ টাইম আউট, এগুলো মানে টাইম আউট আবার এটা আলাদা জিনিস, ঠিক আছে? মেমোরি লিমিট অনেক সময় যায় কারণ হচ্ছিল ওই যে গার্বেজ কালেক্টেড করে না। সো তোমার হচ্ছিল দরকার কি, আমি যখন একটা রিকোয়েস্ট কমপ্লিট হয়ে যাচ্ছে তখন গার্বেজ কালেক্টেড করে দেবো। সো এটা যদি তুমি নিজে হ্যান্ডেল না করো, যদি সিস্টেমের কাছে ছেড়ে দাও, সিস্টেম তো যে কোনো সময় কল করতে পারে। সো ওই যে সময় কল করবে এর মাঝখানে যে পিরিয়ডটা আছে তার মধ্যে যদি অনেকগুলো কল চলে আসে তখন মেমোরি লিমিটটা হয়ে যেতে পারে, ঠিক আছে? তখন আর মেমোরিতে জায়গা থাকবে না। সো এই যে দেখো আমি যখন সিস্টেম দিয়েছি দিয়ে দাও, এই দেখো T1 গার্বেজ কালেক্টেড, T1 এর কি রেফারেন্স কাউন্ট 0 হয়েছে, সো T1 একটা কল হয়ে গেছে। এখন তুমি যদি T2টা করো, টিচার্স 2 ইকুয়াল টু যদি নাল করি, এখন কি প্রিন্ট হবে? দুইটা আসবে, কোনটা? এই যে এই জায়গায় ভুল করো, এই যে আমি তোমাদেরকে বারবার বলছিলাম যে রেফারেন্স রিলেটেড যখন কোনো কোশ্চেন আসবে তখন মানে মাথা দিয়ে ট্রাই করতে গেলে অনেক কোশ্চেন এসে পড়বে। এর থেকে বেটার হচ্ছে হলো গ্রাফের মধ্যে জাস্ট একটা ছোট একটা গ্রাফ তৈরি করে ফেলো, এটা কত ইজি কোশ্চেন হয়ে যাবে তখন তুমি নিজে কল্পনা করতে পারো। কিন্তু তুমি যদি নিজে মাথার মধ্যে চিন্তা করতে যাও, এটা খুবই রেফারেন্স কোশ্চেন খুবই টাফ কোশ্চেন, এগুলো রেফারেন্স কোশ্চেন। সো দেখো এই যে T1 এটা রেফার করতেছে এই জায়গায়, T2 এটা রেফার করতেছে এই জায়গায়, ঠিক আছে? তখন T1 এর মধ্যে T2 রাখলাম, ঠিক আছে? T1 এর মধ্যে T2 রাখলি, T1 এর রেফারেন্স চেঞ্জ হয়ে যাবে, এটার মধ্যে T1 স্ট্রিংটা আছে, এটার মধ্যে T2 স্ট্রিংটা আছে, তাহলে এটা দিয়ে দিলাম। এখন কি T1 গার্বেজ কালেক্টেড প্রিন্ট হবে না, বুঝা গেছে? এবার আসো T2 ইকুয়াল টু নাল করলাম, নাল করা মানে কি এই পয়েন্টারটা বাদ হয়ে এখানে এখন নাল হয়ে যাবে, বাট এটা রেফারেন্স কাউন্ট 0 হয়েছে, বুঝা গেছে? সো এখন আমি যদি রান করি আগেরটাই প্রিন্ট হবে, কারণ এইটার বক্সের মানে এই অবজেক্টটা রেফারেন্স কাউন্ট এখনো 0 হয় নাই, কারণ T1 এখনো তাকে পয়েন্ট করতেছে, T1 পয়েন্ট করে T2 চলে গেছে, T2 এবার বের হয়ে গেছে, T1 তো রয়ে গেছে। হ্যাঁ তুমি যদি T1 কেও নাম করে দাও, মানে টিচার্স 1 কে যদি নাম করে দাও, তখন হচ্ছে হলো দুইটারই এটারও রেফারেন্স এখন নাম হয়ে যাবে। এখন তোমাকে বলবে যে T2 গার্বেজ কালেক্টেড, বাট এই দুটার মধ্যে কোনটা আগে কল হবে কোনটা পরে কল হবে এটা তুমি বলতে পারবে না, বুঝা গেছে? অর্ডারটা ডিফারেন্ট হতে পারে, কারণ যে গার্বেজ কালেকশন কি সে কি করবে এটার মধ্যে, হ্যাঁ এটার ভিতরে তুমি অর্ডারও সেট করে দিতে পারো, বাট ওগুলা অ্যাডভান্স হবে। তাহলে এটার জন্য না গার্বেজ কালেক্টর কল হয়ে যাবে সাথে সাথে এ পর্যন্ত, আর এই দুইটার জন্য গার্বেজ কালেক্টর কোন সময় কল হবে সেটা তুমি জানো। গার্বেজ কালেক্টর যখন কল হবে তখন জাস্ট দেখবে যে এর মধ্যে কোনটা রেফারেন্স কাউন্ট 0 হয়েছে কিনা। না একবার মনে করো গার্বেজ কালেক্টর তুমি বলতেছো যে এখানে যদি কল করি এটা না, হ্যাঁ কে তুমি কল করতে পারবা, তুমি প্রত্যেকটা স্টেটমেন্ট পরে করতে পারবা, এর কোনো সমস্যা নাই, যে কোনো সময় তুমি করতে পারো। বাট এটা হলো এক্সপ্লিসিটলি কল দাও, এটা তুমি কল দিতেছো। আর যদি এটা তুমি মানে ইয়ের কাছে ছেড়ে দাও সিস্টেমের কাছে, তাহলে সিস্টেম কোন সময় কল করবে এটা সিস্টেমের নিজের হয়তো প্যারামিটার আছে, হয়তো 1 মিনিট পরে কল করতেছে, অথবা দেখলো যে 10টা অবজেক্টের কাউন্ট যখন 0 হয়ে যাবে তখন কল করবে, ঠিক আছে? সো গার্বেজ কালেকশন বুঝা গেছে? সো এই যে সেম জিনিস আবার বলতেছি, রেফারেন্সে কোশ্চেন মাস থাকবে, একটা না একটা থাকবেই, দেখবা হয়তো গার্বেজ কালেক্টর দিয়ে থাকতে পারে, নর্মাল রেফারেন্স দিয়েও থাকতে পারে, ফাংশন রেফারেন্স দিয়ে থাকতে পারে, বা রেফারেন্সের কোশ্চেন থাকবেই। আর রেফারেন্সের কোশ্চেনগুলা তুমি যদি এরকম মানে মাথায় চিন্তা করতে থাকো, দেখো যে অনেক ধরনের কোশ্চেনের মানে অনেক ধরনের অ্যান্সার, অনেক ধরনের পসিবল সলিউশন তৈরি হয়ে যাবে। বাট এটা যদি জাস্ট সিম্পল কিছু
ডায়াগ্রাম তৈরি করে করো যে এখানে হচ্ছে এরকম একটা বক্স করে, এটা একটা অবজেক্ট বক্স, এর মধ্যে এই ভ্যালুগুলো আছে, এটা একটা অবজেক্ট বক্স, এই ভ্যালুগুলো আছে, এখানে রেফারেন্স চেঞ্জ হচ্ছে, তাহলে দেখবা এগুলো খুবই ইজি প্রবলেম। আচ্ছা, সো এটা গেল আমার হচ্ছিল গার্বেজ কালেকশন আর ফাইনাল মেথডটা, ঠিক আছে। আচ্ছা, এখন আমরা আসি হলো আমাদের সেই ইনহেরিটেন্সের মধ্যে। সো আমরা যে আমি একটু আবার রিক্যাপ করি, আমরা লাস্ট ক্লাসে দেখছিলাম যে আমাদের একটা পার্সন ক্লাস ছিল, নেম এজ অ্যাড্রেস ছিল, দেন আমাদের দুইটা ক্লাস আমরা তৈরি করছিলাম, স্টুডেন্ট যে এক্সটেন্ড করতেছে পার্সনকে। সো আমরা বলছিলাম কি যে পার্সনের এখন স্টুডেন্টের মধ্যে পার্সনের যে এলিমেন্টগুলো আছে সেগুলো এখন স্টুডেন্টের মধ্যে চলে আসবে। সো তুমি যদি জাস্ট চেক করতে চাও তাহলে ধরো আমি এখানে একটা প্রিন্ট ডিটেলস মেথড আমি যদি দেই, মনে করো পাবলিক ভয়েড প্রিন্ট ডিটেলস, এটার ভিতরে আমি দিলাম হচ্ছে হলো একটা ম্যাথ এস আউট, সো সিজিপিএ এখন দেখো স্টুডেন্ট আইডি আর সিজিপিএ এটা এখানে আছে না, সো এটা এখানে পাচ্ছে, বাট নেম অ্যাড্রেসগুলো কি এখানে আছে? এখন নেম অ্যাড্রেস দিলেও তুমি এটা পাবা, ঠিক আছে। কারণটা কি, তুমি যখন এক্সটেন্ড করতেছো তখন ওই পার্সনের মধ্যে যে এলিমেন্টগুলো আছে সেগুলো এখন তোমার স্টুডেন্ট ক্লাসের মধ্যে চলে আসছে। বুঝে আমি বলছিলাম ওই যে ইনহেরিট করা, আমি একজনকে ইনহেরিট করতেছি, সেটা আরেকজনের মধ্যে চলে আসবে, ঠিক আছে। এখন যদি আমি লাস্ট ক্লাসে এটা বলছিলাম যে আমরা কিন্তু সব কিছুকে ইনহেরিট করতে পারবো না। ফর এক্সাম্পল তোমার ফাদার্সে অনেক মানে বিজনেস আছে, তুমি কি সবগুলো ইনহেরিট করতে পারবা? তুমি হয়তো কিছু পাবা, তোমার ভাই বোনরা কিছু পাবে, কিন্তু সব কিছু তুমি পাবা না, কিছু তুমি পাবা, কিছু অন্যজন পাবে, কিছু হয়তো ট্রাস্টি বোর্ডে চলে যাবে, কাইন্ড অফ এরকম, ঠিক আছে। সো তাহলে আমার সম্পূর্ণ জিনিস আমি যখন একটা একটা ক্লাস আরেকটা ক্লাসকে এক্সটেন্ড করতে হবে তখন কিন্তু এই আরেকটা ক্লাসের সব এলিমেন্টগুলো আমার মধ্যে আসবে না, কিছু কিছু এলিমেন্টগুলো আসবে। কোন এলিমেন্টগুলো আসবে? যেগুলা পাবলিক, ঠিক আছে। সো তুমি এখানে দেখো পাবলিকের জায়গায় তুমি যদি এই নেমটাকে প্রাইভেট করে দাও, এটা আমি প্রাইভেট করে দিলাম নেমটা, দেন আমি এখানে এই স্টুডেন্ট ক্লাসের মধ্যে যদি যাই, এখন দেখবে এখানে ইরর দিবে, কারণ প্রাইভেটগুলোকে আমি ইনহেরিট করে নিয়ে আসতে পারবো না। এই যে আমি আগে আমরা বলছিলাম প্রাইভেট ইজ অলওয়েজ প্রাইভেট অ্যান্ড প্রাইভেট এলিমেন্টসের এক্সিস্টেন্স হচ্ছিল অনলি দ্য ক্লাস ইন্টারনাল, মানে ক্লাসের ইন্টারনাল সাইডেই তুমি এটা ইউজ করতে পারো, আউটসাইডে এগুলা ইউজ করতে পারবে না এট এনি সিচুয়েশন, কোনো সিচুয়েশন তুমি ইউজ করতে পারবে না। তো তুমি যখন এক্সটেন্ড করে নিয়ে আসতেছো তাহলে এটা কি পার্সন ক্লাসে বের করে নিয়ে আসতেছো না? এই যে অ্যাড্রেসটাকে আমি এটা পার্সন ক্লাসে ছিল, এখন এই যে আমি যে এই ওয়ার্ডটা লিখলাম এটা কি পার্সন ক্লাসের মধ্যে লিখছি? আরেকটা ক্লাসের মধ্যে লিখছি। সো এটা লিখতে বললাম কারণ হচ্ছিল আমি এটাকে এক্সটেন্ড করছিলাম। নর্মালি আমাকে লিখতে হলে অবজেক্ট দিয়ে লিখতে হতো, অবজেক্ট ডট অ্যাড্রেস, বাট এক্সটেন্ড করলে তুমি পাবলিক এলিমেন্টগুলোকে এমনি নিয়ে আসতে পারবা তোমার মধ্যে, বাট প্রাইভেটগুলোকে আনতে পারবা, ঠিক আছে। সো আমি এটাকে একটু পাবলিক করে দিই আপাতত। তাহলে এখানে অনলি শুধুমাত্র এরকম না যে তুমি যে মানে ভেরিয়েবলগুলোকে আনতে পারবা, তুমি মেথডগুলোকে আনতে পারবা। একটু আগে যেমন দেখছিলাম ফাইনালাইজ মেথড, ঠিক আছে, ফাইনালাইজ মেথডও কিন্তু নিজের মধ্যে নিয়ে আসা যায়। সো এখন ধরো আমি এটা ইন্টিজার না দিয়ে মনে করো স্ট্রিং দিলাম অথবা ডেট দিলাম, ডেট টাইপের ডাটা অবজেক্ট আছে, অ্যান্ড অল প্লাস এন্টার দিই, ডেট ডিওপি ডেট টাইপের একটা মানে ই আছে, মানে ক্লাস আছে যেটা হলো ডেট রাখা যায়, ডেট টাইম রাখা যায়, ঠিক আছে। সো ডেট অফ মানে ডেট হলো ডেট অফ বার্থ রাখলাম, মানে তুমি জন্মগ্রহণ করছো। এখন আমি এখানে একটা রাখলাম হচ্ছে হলো ধরো এটা প্রাইভেট রাখি, এখানে প্রাইভেট রাখলাম, তাহলে স্টুডেন্টের মধ্যে কি এই এসটা পাবো আমি, কারণ এস কি প্রাইভেট, ডাইরেক্ট এক্স পাবো। বাট আমি কিন্তু যে আমি এখানে তাহলে ডেটটাকে আমি আনতে পারি কিভাবে? আমার কথা বুঝতে পারছো? ডেট অফ বার্থ ডিওবি এটা প্রাইভেট, তো এটা তো এখানে আমি অ্যাক্সেস করতে পারবো না ডাইরেক্ট, তাহলে এটাকে অ্যাক্সেস করবো কিভাবে?
কনস্ট্রাক্টর সেটার গেটার সিম্পল আনতে হলে এটাকে ওখানে গেটার মেথড লিখে দেই, মেথডটা এখানে চলে আসবে। সো আমি এখানে কি করতে পারি, একটা গেট মনে করো, আচ্ছা আমি তাড়াতাড়ি করে ফেলি, অল ইনসার্ট গেটার ডেট অফ বার্থ, ঠিক আছে। সো এখানে আমি চাইলে এটা এখন প্রিন্ট করে দিতে পারবো, প্লাস গেট ডিওবি কিরা, এটা উল্টাপাল্টা একটা জিনিস প্রিন্ট করবে, কারণ এটা তো ডেট অফ বার্থ একটা ক্লাস টাইপের জিনিস, এটা স্ট্রিং আমি কনভার্ট করতেছি। এবার আমরা নেক্সটে দেখবো, ধরো এটা আপাতত প্রিন্ট হলো, এখানে একটা উল্টাপাল্টা জিনিস প্রিন্ট করবো, বাট তাও তো আমি নিয়ে আসতে পারছি, বুঝা গেছে। তাহলে আমাদের যে কোনো প্রাইভেট মেথডকে আমার প্রাইভেট ভেরিয়েবলকে যদি আমি অ্যাক্সেস করতে চাই, আমাকে একটাই ওয়ে হচ্ছিল গেটার সেটআপ। হ্যাঁ, ইনিশিয়ালাইজ করার জন্য আমি ইউজ করতে পারি কনস্ট্রাক্টর, বাট কনস্ট্রাক্টর অনলি ইনিশিয়ালাইজেশনের সময় ইউজ করতে পারবো। আফটার দ্যাট we cannot use constructor to set value or to retrieve value. So আমাদের ওই সময় ইউজ করতে হবে getter for retrieve value অথবা setter method to initialize something, ঠিক আছে। এখানে কনস্ট্রাক্টর ইউজ করব কিভাবে, কনস্ট্রাক্টর ইউজ হয় কোন সময়, যখন অবজেক্ট ক্রিয়েট করি। এখানে কোনো অবজেক্ট ক্রিয়েট করতেছি আমি অনলি একটা ভ্যালু নিয়ে আসতে যাচ্ছি, যেটা কি আমার প্যারেন্ট ক্লাসে আছে। সো এখান থেকে কোনোভাবেই আমি অবজেক্ট ক্রিয়েট করতে পারবো না, বুঝা গেছে। সো এটা খেয়াল রাখতে হবে, কনস্ট্রাক্টর অনলি অবজেক্টকে ইনিশিয়ালাইজ করার জন্য ইউজ হয়। তো কোনো সময় ভ্যালু নেওয়া আদান প্রদান করার জন্য প্রাইভেট যদি হয়, তাহলে সবসময় মনে রাখতে হবে আমি গেটার সেটে ইউজ করতে হবে। সিম্পল রুল, এখানে তোমাকে দেখতে হবে যে আমি কোন সাইডে আমি চলবো, আমি এখানে কি ভ্যালু আনতেছি না দিতেছি। হ্যাঁ, কনস্ট্রাক্টর দিয়ে করা যাবে, বাট কনস্ট্রাক্টর কি, যখন অবজেক্ট ইনিশিয়ালাইজ করছি, এখানে কোনো আমি অবজেক্ট ক্রিয়েট করতেছি না, আমি এখানে বলতেছি যে আমি এখানে একটা ভ্যালু আনতে চাবো, তাহলে কিন্তু কনস্ট্রাক্টর কোনো কোশ্চেনই আসে না। কনস্ট্রাক্টর অনলি কল হবে হচ্ছে আমার অবজেক্ট ক্রিয়েট করার সময়, ঠিক আছে। আচ্ছা, এখন ধরো এই যে এখানে একটা মেথড ছিল, এই মেথডটা কি ওখানে আমি ইউজ করছি না, তাহলে কি অনলি খালি ভেরিয়েবল লাগেছে, মেথড আমি ইউজ করতে পারবো, বুঝা গেছে। সো আমি কিন্তু এই যে রুলসগুলো যখন বলি, পাবলিকের রুলসগুলো বলছি, প্রাইভেট রুলসগুলো বলছি, এখন আমি হচ্ছে স্ট্যাটিকের রুলগুলো বলা হয়েছে, সব রুলগুলো কিন্তু ভেরিয়েবলগুলোর জন্য যেরকম মেথডগুলো কিন্তু একই রকম, ঠিক আছে। আমি কিন্তু এগুলোর জন্য আলাদা আলাদা কোনো রুল লাগছে, মেথডের জন্য এই রুল প্রযোজ্য, ভেরিয়েবলের জন্য এই রুল প্রযোজ্য, এরকম না। সবগুলা রুলই হচ্ছে মেথড ভেরিয়েবল সবগুলোর জন্য সেম, কারণ এখানে সবাই হচ্ছে একটা এলিমেন্ট। আমরা জাস্ট ডিফারেন্সিয়েট করার জন্য বলি যে এটা ভেরিয়েবল, এটা মেথড, বাট সবাই কিন্তু একটা ক্লাস এলিমেন্ট। সো একটা ক্লাস এলিমেন্টের জন্য পাবলিকের যে রুল প্রযোজ্য হবে অ্যাপ্রোপ্রিয়েট, সেটা মেথডের জন্য অ্যাপ্রোপ্রিয়েট, ঠিক আছে, ক্লিয়ার। তাহলে আমি অনলি ভেরিয়েবল না, মেথডগুলোকে আমার মধ্যে নিয়ে আসতে পারবো। এখানে এখন আরও যদি মেথড থাকতো, পাবলিক যদি মেথড থাকতো আর নিয়ে আসতে পারতাম, যদি প্রাইভেট হইতো তাহলে আবার কিন্তু আনতে পারতাম না। সো সেমভাবে কিন্তু এই যে আমি টিচার্স ক্লাসে ফাইন্যান্স মেথডটা নিয়ে আসছিলাম, বাট এখানে কিন্তু কল করি নাই। এটা কি করছি, প্যারেন্ট ক্লাসে যে জিনিসটা ছিল সেটাকে হাইড করে দিছি। আচ্ছা, হাইড জিনিসটা কি, দেখো আমি যদি এখন টিচার্স, আচ্ছা স্টুডেন্ট ক্লাসে আমরা আছি, তাহলে স্টুডেন্ট ক্লাসে লিখি। ধরো স্টুডেন্ট ক্লাসে আমি যদি এখন একটা ভেরিয়েবল ডিক্লেয়ার করি, সে প্রাইভেট নেম, এখন আমাকে বলো এখানে কোন নেমটা ইউজ হয়েছে। একটা নেম তো এখানে, এটা আরেকটা নেম কোথায় আছে, পার্সন না, এইটা সেম ক্লাসে এটা বুঝে अगेन লোকাল গুলা প্রায়োরিটি বেশি। সো এখন এই নেমটা হয়ে গেছে লোকাল। আগে আমরা দেখতাম কি মেথডের মধ্যে লোকাল ছিল, এখন ক্লাসের মধ্যে লোকাল হতে পারে। কোন সময়, যখন প্যারেন্ট ক্লাসেও সেম নামের জিনিস আছে, আবার চাইল্ড ক্লাসেও সেম নামের জিনিস আছে। সো এটা চাইল্ড ক্লাসের জন্য কি লোকাল ভেরিয়েবল। সো এখন ইউজ করতেছি কি লোকাল নেমটাকে। তাহলে কি আগের নেমটাকে অফ করে দিল না, আগের নেমটা এখন ইউজ হবে, আগের নেমটা বাদ। আগের নেমের মধ্যে যে ভ্যালু ছিল ভ্যালুগুলো ওরা ইউজ করবে, বাট আমি ইউজ করবো না। সো যে সেম উদাহরণ আমি জেনে দিছিলাম, তোমার ফাদার্স এর ইলেকট্রনিক্সের বিজনেস আছে, সো ইউ ক্যান স্টপ দ্যাট বিজনেস এন্ড স্টার্ট এ সফটওয়্যার ফার্ম।
তো এই যে আমি ওভাররাইড করতেছি, এটা হলো ভেরিয়েবল ওভাররাইডিং। ওভাররাইডিং দুই ধরনের হয়, এটা হলো ভেরিয়েবল ওভাররাইডিং, মেথড ওভাররাইডিং। টোটালি বলা হয় ওভাররাইড করা, ঠিক আছে? তো ওভাররাইড করা মানে কি, যে ওভাররাইড করা, ওভার আরেকজনের উপরে বসা, মানে কাইন্ড অফ রাইট করা, ঠিক আছে? তো আমার প্যারেন্টের যে জিনিস আছে সেগুলোকে স্টপ করার জন্য আমি ইউজ করতে পারি ওভাররাইডিং অ্যাপ্রোচ। সেটা কি, জাস্ট সেম টাইপের সেম নামে যদি আমি একটা ভেরিয়েবল অথবা একটা যদি মেথড ডিক্লেয়ার করি তাহলে হয়ে যাবে ওভাররাইডিং। সেম, এই পুরো লাইনটা সেম হয়ে যাবে, ঠিক আছে? সো মেথড যদি আমি করি, ধরো একটা মেথড আমি এখানে ডিক্লেয়ার করলাম পাবলিক মনে করো ইন্টিজার ক্যালকুলেট এজ। ধরো এখানে কিছু লেখা আছে, এজ ক্যালকুলেশন করে লিখে রাখছে। এখন ইরোড দিল কোথায়? ও আচ্ছা, ধরো রিটার্ন সামথিং আমি করে দিই, রিটার্ন মনে করো 25 করে দিই, মানে জাস্ট আমি একটা মেথড ডিক্লেয়ার করলাম যেটা হলো এজ ক্যালকুলেশন করবে। এটা ধরো ভিতরে কোনো ক্যালকুলেশন করে একটা এজ ক্যালকুলেট করে পাঠাই দেবো। এখন আমি যদি স্টুডেন্ট ক্লাসের মধ্যে যাই, এখন যদি আমি এই প্রিন্ট ডিটেলসে আমি যদি কল করি যে ক্যালকুলেট এজ, তাহলে এটা কল হবে না, বুঝা গেছে? তাহলে আমাকে যদি ওটাকে ওভাররাইড করতে চাই তাহলে আমার কি করতে হবে? সেম টাইপের একটা মেথড লিখতে হবে না? সো আমাকে এখানে লিখতে হবে পাবলিক ডাজন্ট ম্যাটার, পাবলিক প্রাইভেট ডাজন্ট ম্যাটার, ইন্টিজার ক্যালকুলেট এজ। এখন আমি যদি এখানে মনে করি রিটার্ন মনে করো 45 দিলাম, তাহলে এস আউট যদি দেই ক্যালকুলেট এজ, ঠিক আছে? কত প্রিন্ট হবে? 45। কারণটা কি, এখন আমার কল হবে এই লোকালটা, প্যারেন্টটা কল হবে, কারণ সবসময় লোকালের প্রায়োরিটি বেশি, ঠিক আছে? বাট তুমি যদি এখানে আরেকটা জিনিস অ্যাড করে দিতা, আইএনটি ইয়ার মনে করো কারেন্ট ইয়ার দিয়ে দিলাম, তাহলে এখন কল হবে কোনটা? কোনটা কল হবে? প্যারেন্টেরটা, ঠিক আছে? কারণটা কি, এখন কি হচ্ছে, এখন এই ক্যালকুলেট এজ আর ওই ক্যালকুলেটরের মধ্যে রিলেশন কি? মেথড ওভাররাইডিং হাইড করতেছে, তাহলে ওভাররাইডিং হবে, তাহলে কি মেথড ওভারলোডিং। সো যে প্যারেন্ট ক্লাস চিলড্রেন ক্লাস মিললেও প্যারেন্ট মানে মেথড ওভারলোডিং হইতে পারে যদি তুমি এই জায়গায় চেঞ্জ করে দাও। বাট ওভাররাইড করতে গেলে অবশ্যই একটাকে থাকতে হবে প্যারেন্ট ক্লাসে, একটাকে থাকতে হবে চিলড্রেন ক্লাসে, এন্ড এই লাইনটা হুবহু ম্যাচ করতে হবে, সেম। এই লাইনটা মানে কি, এতটুকু সেম হইতে হবে, নাম থেকে শুরু করে এ পর্যন্ত। এগুলো তুমি কি বলছো, ডাজন্ট ম্যাটার, বুঝা গেছে? কারণ আমরা কি জানি, আমরা ওভারলোডিং যাই হোক এই পোর্শন থেকে এই পোর্শনের মধ্যে এটা চেঞ্জটা আমরা বুঝতে পারি। কারণ তুমি যখন কল করবা তোমাকে ডিফারেন্সিয়েট করতে হবে তুমি কোনটা কল করবা, আর কল করা হয় কোন জায়গা দিয়ে, এই জায়গা দিয়ে কল করা হয় না, এর জন্য এই জায়গা দিয়ে ডিফারেন্সিয়েট করা হয়। এটা তো কল করার পরের কাজ, কারণ এখানে কি রিটার্ন হবে এটা তো পরে আমি জানতে পারবো যে কি রিটার্ন করতে এসেছি। আমি যখন কল করতেছি তখন জানতে পারবো, কল করবো কি এই জায়গা দিয়ে কল করবো, ঠিক আছে? সো মেথড ওভাররাইডিং আর ওভারলোডিং এটা কিন্তু তোমরা কনফিউজ হয়ে যাও। ওভারলোডিং হচ্ছে হলো সেম নামের প্যারামিটারগুলো ডিফারেন্ট, আর ওভাররাইডিং হচ্ছে হলো সেম নাম বাট প্যারামিটারগুলোও সেম। সো ওভাররাইডিং হলো সেম, রাইট করতে গেলে হাইড করে, ফর এক্সাম্পল তুমি এভাবে চিন্তা করো, আমি এখানে দাঁড়ায় আছি, ঠিক আছে? এখন পিছনে যদি আমার চেয়েও মোটা মানুষ দাঁড়ায় থাকে তাহলে কি আমি হাইড করতে পারবো? তাহলে স্পষ্ট বোঝা যাবে যে আমার পিছনে আরেকজন আছে। আচ্ছা দেখো, এখন আমি যদি আমার থেকে যদি সেম টাইপের যদি একটা মানুষ আমার পিছনে দাঁড়িয়ে থাকে তাহলে কিন্তু আমি তাকে হাইড করে দিতে পারবো, কারণ আমরা দুজনে সেম। কথাটা বোঝা গেছে? তো কম বেশি হইলে কিন্তু আমার বোঝা যাবে। মনে করো যদি আমি যদি ছায়া চিন্তা করি, কাইন্ড অফ সামথিং যদি চিন্তা করি, তো সোজা কথা হচ্ছিল ওভাররাইডিং হবে যখন প্যারামিটার এবং নাম সহ ওই সিগনেচারটা, প্যারামিটার সিগনেচার তুমি বলতে পারো, প্যারামিটার সিগনেচারটা একদম সেম হবে। আর ওভারলোডিং হবে কোন সময়, যখন ওই প্যারামিটারগুলো একটু ডিফারেন্ট হবে।
সো সেটা প্যারেন্টও থাকতে পারে, চিলড্রেনও থাকতে পারে, প্যারেন্ট চিলড্রেন মিলাও হতে পারে, অনলি প্যারেন্টের মধ্যে হতে পারে, অনলি চিলড্রেন হতে পারে, বাট ওভার এনিমেট হলে একটা থাকতে হবে প্যারেন্টে, একটা থাকতে হবে চিলড্রেন। তো বুঝা গেছে? আচ্ছা, এখন আমি যদি বলি যে আমি চিলড্রেন ক্লাসেরটাকে অ্যাক্সেস না করে প্যারেন্ট ক্লাসেরটা অ্যাক্সেস করব, তখন কিভাবে করব? তখন কিওয়ার্ড হচ্ছে হলো সুপার। সুপার নামে একটা কিওয়ার্ড আছে, দিস নামে আমরা একটা কিওয়ার্ড দেখছিলাম যেটা হলো নিজের ভেরিয়েবলগুলোকে অ্যাক্সেস করার জন্য, আর সুপারটা হচ্ছে হলো প্যারেন্ট ক্লাসের কাউকে অ্যাক্সেস করার জন্য। বুঝা গেছে? সুপার হচ্ছে হলো প্যারেন্ট কোনো এলিমেন্টকে অ্যাক্সেস করার জন্য, মানে রেফার করার জন্য, আর দিস হচ্ছে হলো নিজের কোনো এলিমেন্টকে রেফার করার জন্য। সো এখন আমি যদি এখানে কল করি সে সুপার ডট নেম, তাহলে এখন কল হবে কোনটা? প্যারেন্ট। বুঝা গেছে? ক্লিয়ার? সো এটা হচ্ছে আমাদের সুপারের কাজ। সো দিস দিয়ে আমরা অ্যাক্সেস করবো হচ্ছে আমার যে ইন্টারনাল ভেরিয়েবলগুলো আছে সেগুলাকে, আর সুপার দিয়ে অ্যাক্সেস করবো কোনটাকে? প্যারেন্টেরটাকে। এখন আমাকে জাস্ট দাঁড়াও একটু, এখন জাস্ট আমাকে বলো দিস ডট যখন দিলাম তখন এখানে একটু খেয়াল করো, তবে এখানে না করে এখানে দিই। এটা কি রোল দিছে? কেন এই রোল দিল না? দিস দিয়ে কি বলছিলাম? আমারটাকে অ্যাক্সেস করার জন্য, বাট দিস অ্যাড্রেস কি আমার মধ্যে আছে? প্যারেন্ট। এখানে এর ট্রিক্সটা, দিস দিয়ে তুমি তোমারটাকে অ্যাক্সেস না করে প্যারেন্টটাকে অ্যাক্সেস করতে পারবে তখনই যখন হচ্ছে তোমার এখানে ওই ভেরিয়েবলটা নাই। এখানে অ্যাড্রেস ভেরিয়েবল আছে, তাহলে তোমার দিস দাও মানে কি? দিস দিয়ে অ্যাড্রেস দাও মানে কি? আসলে প্যারেন্টটাকে অ্যাক্সেস করা। এটা একটু ছোট একটা ট্রিক্স, কিন্তু আমি কি বলতেছি যে দিস দিয়ে হচ্ছে আমার নিজেরটাকে, আর সুপার দিয়ে হচ্ছে প্যারেন্টটাকে। এটা একদম পুরো মানে ফুলি ডিফারেন্সিয়েট করা যাবে, ঠিক আছে? বাট দিস দিয়ে আমি প্যারেন্টটাকে অ্যাক্সেস করতে পারবো কখন? যখন প্যারেন্টের কাছে থাকবে বাট আমার কাছে নাই। তাহলে ওটা কি আসলে আলটিমেটলি মানে আমি ইনডাইরেক্টলি বলতে পারি ওটা আমার, কারণ এক্সটেন্ড করার পরে ওটা আমার কাছে চলে আসছে। বাট ওই সেম টাইপের যদি জিনিস আমার কাছে থাকতো তাহলে ওটাকে হাইড করে দিতাম, তখন কিন্তু আমাকে দিস সুপার আলাদা আলাদা কাজ করবে। বাট এই ক্ষেত্রে কিন্তু দিস সুপার সেম কাজ করবে, কারণ কি এই অ্যাড্রেসের কোনো প্রপার্টি অথবা অ্যাড্রেস টাইপের কোনো কিছু আমার কাছে নাই, যেটা দিয়ে আমি প্যারেন্টকে ওভাররাইড করব। ঠিক আছে? আর এটা যদি চিলড্রেনের মধ্যে থাকতো প্যারেন্টের মধ্যে থাকতো তাহলে কোনটা অ্যাড্রেস? তখন হচ্ছে দিস দিয়ে হচ্ছে আমারটা অ্যাক্সেস করতো। ফর এক্সাম্পল আমি যখন দিস এই যে সুপার নেম দিছি, সুপার নেম দিয়ে কি প্যারেন্টকে অ্যাক্সেস করতেছি, দিস নেম দিলে এটাকে অ্যাক্সেস করতাম। ঠিক আছে? সো যদি সেম টাইপের জিনিস থাকে তখন দিস আর সুপারের কাজ আলাদা, বাট যদি না থাকে তাহলে দিস আর সুপারের কাজ। স্যার এখন যদি চাই প্যারেন্ট ক্লাসের যে মেথডটা ইউজ করব তখন কি করব? প্যারেন্ট ক্লাসের মেথড মানে এটা রিটার্ন ফিল্ড করব। এই যে প্যারেন্ট ক্লাসেরটা অ্যাক্সেস করতে চাও, এই যে এটা দিয়ে তো প্যারেন্ট ক্লাসেরটা অ্যাক্সেস করতেছি, কারণ এটা কি এখানে কোনটা আছে? দুইটা সেম থাকে। যদি সেম থাকে তাহলে ওই সেম ভাবে এই যে সুপার ডট ক্যালকুলেটর, এটা ক্যালকুলেটর অবজেক্টের মতো, এটা হলো প্যারেন্ট অবজেক্টকে বোঝায়, দিস দিয়ে হচ্ছিল মানে নিজের অবজেক্টকে বোঝায়। ঠিক আছে? সো এটা হলো দিস আর সুপার ক্যারেক্টারিস্টিক। ক্লিয়ার? কোন কোশ্চেন? সো আপাতত এই পর্যন্তই। আমি জাস্ট একটু রিক্যাপ করে দিচ্ছি। সো আমরা আজকে দেখলাম হচ্ছে ফাইনাল মেথড কিভাবে কাজ করে, মানে সরি ফাইনাল কিওয়ার্ডটা কিভাবে কাজ করে, দেন আমরা দেখছি হচ্ছিল কিভাবে ডাটা সাইলেক্টর কল হয়, ফাইনালাইজ মেথডটা। সো এই যে এখন ক্লিয়ারলি বোঝা যায় যে ফাইনালাইজ মেথডটা কিভাবে আসছে। পরেরটা আমরা যখন কি করব, এই যে প্যাকেজ করব তখন এটা বাতাবো প্রোটেক্টেড। আপাতত ভাবো প্যাকেজ পাবলিক, মানে একটা প্যাকেজের মধ্যে এটা পাবলিক হিসেবে মতো কাজ করে, আসলেই পাবলিকের মতো কাজ করে। মানে যখন একটা প্যাকেজের মধ্যে তুমি রাখবা, একই প্যাকেজের মধ্যে মাল্টিপল ক্লাস যখন থাকবে তখন যদি প্রোটেক্টেড কিছু থাকে ওটা পাবলিকের মতো কাজ করে। বাট ওটা যদি তুমি আরেকটা ক্লাস প্যাকেজটা অ্যাক্সেস করতে যাও তখন এটা কাইন্ড অফ প্রাইভেট একটা মানে মেকানিজম আছে। বাট একই ক্লাসের মধ্যে যদি অ্যাক্সেস করতে যাও তাহলে প্রোটেক্টেড পাবলিক সেম। ঠিক আছে? আচ্ছা ওটা আর কিছু, বাট এখন একটা ক্লাসে যে ওভাররাইড কেন এখানে বলা হয়েছিল, কারণটা কি? আমার ওই প্যারেন্ট ক্লাসের মধ্যে এই সেম টাইপের একটা ফাইনালাইজ মেথড লেখা আছে।
সো আমি এই কাজটা করতে দিতে চাই না, সেই জন্য আমি হলো প্যারেন্ট ক্লাসটাকে অফ করে দিয়ে আমার চিলড্রেন ক্লাসটা রাখতে চাই। ঠিক আছে, আমি মডিফাই করে দিচ্ছি, মডিফাই করে এই যে এটা প্রিন্ট করেছি। এখন যদি আমি বলি আমি প্যারেন্টটাকে অ্যাক্সেস করবো, চিলড্রেনটাকে অ্যাক্সেস করবো, মানে যে কোনো একটা কল বলে মানে চিলড্রেনটাকে কল হবে দেন প্যারেন্টটা কল হবে, মানে আমি চিলড্রেনটাকে কল করবো বাট সাথে সাথে প্যারেন্টেরটাও কল হয়ে যাবে, তাহলে কীভাবে হবে? এই যে এই লাইনটা ছিল এটা, ঠিক আছে। তুমি যদি কল করো চিলড্রেনের ফাইনালেসকে, অটোমেটিক সে কিন্তু সুপার দিয়ে ফাইনালেসকে কল করে দিচ্ছে, যেটা সাথে প্যারেন্টে ছিল, আর তারপরে তোমার কাছে আবার করতে হলো। ঠিক আছে, নেক্সট ক্লাসে আমরা দেখবো যে সুপার দিয়ে কিভাবে কনস্ট্রাক্টর প্যারেন্টের কনস্ট্রাক্টর কল করা হয়। মানে এটা দিতে হয়, আমি যদি ফাইনালাইজকে কল করি, এখন যদি অবজেক্ট টিচার একটা অবজেক্ট তৈরি করলাম t1 ডট যদি ফাইনালাইজ দেই, তাহলে কি এটা কল হবে না? এটা কল করার পর এখানে এই লাইনটা কি সুপার ডট ফাইনালাইজ, এটা মানে কি সুপার দিয়ে কাকে আমি কল দিই? প্যারেন্টে। তাহলে কি প্যারেন্টেরটা কল হচ্ছে না? তাহলে কি চিলড্রেন আর প্যারেন্টের দুটারই কাজ কল হচ্ছে না? ওই যে সেম তোমার ফাদার্সের বিজনেসটাকে এখন তুমি অফ করছো, বাট অফ করার সাথে সাথে তুমি আবার সাইডে চালাচ্ছ, আবার তোমারটাও চালাচ্ছ, মানে ফুললি অফ করে দিচ্ছ না। ঠিক আছে, তো এটা হচ্ছিল ওভার রাইডিং। তো নেক্সটে আমরা ওভার রাইডিং আরও কয়েকটা জিনিস দেখবো। ঠিক আছে, মোটামুটি এটাই, আরও কয়েকটা প্র্যাকটিস করে দেখবো। তো নেক্সট ক্লাসে আসার আগে অ্যাটলিস্ট ওভার রাইডিংয়ের কনসেপ্টটা একটু ক্লিয়ার হয়ে আসো। ঠিক আছে, অনেক টিউটোরিয়াল আছে, যে কোনো টিউটোরিয়াল থেকে ওভার রাইডিং কনসেপ্ট একটু দেখে আসো, সুপার কিওয়ার্ডটা কি। তো ইনহেরিটেন্সে কিন্তু নেক্সট ক্লাসে আমরা এগুলো নিয়ে আরেকটু এক্সপ্লোর করবো। ওকে।